মেঘের কথা শেষ না হতেই বাদ সাধল মালিয়া খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়, আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিয়া খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিয়া খান বলল, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছু হবে না হয়তো, তাও আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করিয়ে নেব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুইয়ে দিল। মালিয়া খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবির আজকে মেঘের দুই নয়নে এলোমেলো লাগছে। সব সময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবির ছুটে গেল, ছোট বাচ্চার মতো মেঘকে ঝাপটে ধরলো। মেঘ আবিরের মাথায় আবিরের চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না। তাই বারবার জিজ্ঞাসা করছে সব কিছু ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে, তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিবে। আর এটাও বলল, মালিয়া খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা এ মুহূর্তে দেখছে না, ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালোই আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কু ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে কিভাবে বুঝাবে? নিজেকে বোঝাতে অক্ষম সে। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাত কি আবির ভাইয়ের আমার শেষ রাত? কথাটা ভাবতেই যেন সারা শরীর কাটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবারও দেখা দিল সোনালী রৌদ্র উজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি আধার কাটিয়ে উজ্জ্বল সোনালী দিন দেখা দিবে? এখন শুধু এটা দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো। পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপে কাজ করছে। মূলত সে রাকিবুর রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিবুর রাসেলকে সব কাজ সামলে নেয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকেই নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবির একটাই কথা বলে, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এই বাড়িতে এসেছে বন্যার প্রায় 7 মাস হলো, কিন্তু এখনো আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না, যতই হোক বড় বা সুরত। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল, বলল, শুয়ে থাক, মোটেও উঠবি না। বন্যার ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভেবাচেকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলেই মেঘ মিটমিটিয়ে হাসলো। হ্যাঁ, তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট ননদ, আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে পড়। বলেই মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে, আর হাসবেই না বা কেন। মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত ও সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে। তাই নিজের মুখটাকে
এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করলো মেঘ। বন্যা বলল, কেমন আছিস এখন? মেঘ বলল, আমি তো পুরোপুরি সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমনটা হলো। বন্যা বলল, দোয়া করি সুস্থ থাক। মেঘ, এখন থেকে তোর নিজের যত্নটা আরও একটু বাড়াতে হবে, নিজের প্রতি সবসময় সচেতন থাকবি। মেঘ বলল, তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো? বন্যা মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজে সেটা ভালোভাবে জানিস, তাও কেন চিন্তা দিস ভাইটাকে। মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজবেন্ড আছে, তোর মতো একটু বেস্টও আছে, আর খানবাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুক্তজোড়া হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমানের জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার নেই। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতেই ডাক্তারের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে আবিরও নিচে এসে নাস্তা সেরে নিয়েছে। মালিয়া খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডাক্তারের কাছে যাবে। মালিয়া খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিং হোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাহিরে রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এদিকে আবির তো চিন্তায় অস্থির। রিপোর্টে কি আসে সে এখনই চিন্তায় অস্থির হয়ে পড়েছে। মেঘ তাকে সান্ত্বনা দেওয়াতে ব্যস্ত। মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আমার কিছুই হয়নি, আমি সুস্থ আছি, এত চিন্তা করবেন না প্লিজ। আবির শুধু মেঘের কথা শুনেই যাচ্ছে, কিন্তু কিছুতেই যেন কোনোভাবে তার মনকে বুঝাতে পারছে না। তো আজকের মতো পর্ব 13 এখানেই শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে পর্বগুলো খুব ছোট ছোট হচ্ছে। মূলত আমি ব্যস্ততার কারণে বড় পর্ব রেকর্ড করতে পারছি না, তবে খুব শীঘ্রই বড় পর্ব নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।